স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব 58। সময়ের স্রোতে দেখতে দেখতে পেরিয়ে গেছে দীর্ঘ 6টি মাস। নাঝার মাতৃত্বের এই বিষাক্ত যাত্রায় এখন সে সপ্তম মাসের পদধ্বনি শুনতে পাচ্ছে। হিসেবে কষলে তার গর্ভকাল 6 মাস 3 সপ্তাহ। দিন দুয়েক আগে তৌসিফ তাকে নিয়ে গিয়েছিল নিজেদের হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে। হাসপাতালের প্রধান ও সার্বিক অভিজ্ঞ নারী চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানের শুরু থেকেই তার চিকিৎসা চলছে। অনাগত সন্তানের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সেই মহেন্দ্রক্ষণের জন্য আগে থেকেই তাকে নিযুক্ত করে রাখা হয়েছে, যাতে কোনোরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। তবে এবারের পরীক্ষার দিনটি অন্যান্য সাধারণ দিনের তুলনায় ছিল সম্পূর্ণ আলাদা। আল্ট্রাসাউন্ডের মনিটরে চোখ রাখতেই চিকিৎসক প্রায় 80% নিশ্চয়তা দিয়ে শোনালেন এক অভাবনীয় সংবাদ। নার্ভার গর্ভে একটি বা দুটি নয়, একসঙ্গে 3টি প্রাণ অর্থাৎ ট্রিপল বেড়ে উঠেছে। আলাদাভাবে সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত অবস্থায় নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে খুদে প্রাণগুলো। মনিটরের ওপরে ভেসে ওঠা সেই ছোট্ট 3টি অবয়ব নাঝা ও তৌসিরও ভালো করেই দেখেছে। সংবাদটি প্রথমটাই অবিশ্বাস্য মনে হলেও নাঝার পারিবারিক ইতিহাসের দিকে তাকালে এটি মোটেও বিস্ময়কর লাগে না। নাঝা এবং তার ভাই নিজেরাও যমজ ভাই বোন। একই গর্ভে একই দিনে পৃথিবীর আলো দেখেছিল তারা। শুধু তাই নয়, তাদের পরিবারে যমজ সন্তান হওয়ার এক জোরালো বংশগত ধারা যুগের পর যুগ ধরে প্রবাহমান। 4 চাচাদের মাঝেই 3জন যমজ। তাদের প্রজন্ম একই ধারায় অব্যাহতও রয়েছে। বংশের প্রবীণরা হয়তো হাসতে হাসতে বলে থাকেন তাদের পরিবারে যমজ সন্তান আসা এক প্রকৃতির নিয়ম। মূলত জিনের এই শক্তিশালী প্রভাবের কারণেই নাঝার কোলজোড়ে একসঙ্গে 3 সন্তানের আগমন প্রকৃতির এক সুন্দর ধারাবাহিকতা মাত্র, যা আল্লাহর অপার নিয়ামতের আরেকটি অনন্য নিদর্শন। তবে এই অপরিসীম আনন্দ আর মুগ্ধতার ঠিক উল্টো পিঠেই রয়েছে নাঝার নিদারুণ শারীরিক যন্ত্রণার গল্প, যা বাইরে থেকে কেউ দেখে কেউ সঠিক অনুমান করতে পারবে না। মাত্র 6 মাসের মাথায় এসে তার শারীরিক পরিবর্তন এতটা প্রকট হয়ে উঠেছে যে এক নজর দেখলে ঠিক 9 মাসের পূর্ণ গর্ভবতী বলে যে কারো ভ্রম হবেই। তার পেটটা ভারী হয়ে সামনের দিকে বেড়ে গেছে। বাড়ির শরীরটা টেনে এক কদম চলাও এখন তার জন্য পাহাড় সম কষ্টের। তীব্র কোমরে আর পিঠের ব্যথায় নাছার সর্বক্ষণই কাতর হয়ে থাকে। সারাটা দিন কখনো বিছানায় হেলান দিয়ে, কখনো বা বালিশে পিঠ ঠেকিয়ে কোনো রকমে নিজেকে সামলে রাখার চেষ্টা করে সে। সামান্য একটু হাঁটলেই ভীষণভাবে হাঁপিয়ে ওঠে। বুকের ভেতরটা ধুকপুক করতে থাকে অসহায়ভাবে। মনে হয় শ্বাস বুঝি এখনই আটকে আসবে। সিঁড়ি বেয়ে ওঠা তো এখন আর তার কাছে দুঃস্বপ্নের মতো। তাই তৌসির আগে থেকেই নিচতলায় তাদের শোবার ঘরের ব্যবস্থা করে রেখেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কোনো কোনো প্রস্রাবের বেগ আর পা ফুলে ভারী হয়ে যাওয়া অবর্ণনীয় অস্বস্তি। গভীর রাতেও বহুবার তাকে উঠতে হয়। ঘুম ভেঙে গেলে আবারও চোখে ঘুম ফিরিয়ে আনা এখন তার জন্য এক যুদ্ধের সমান। তার পায়ের পাতা আর গোড়ালি ফুলে যায় মাঝে মধ্যে। আর তো আছে তার পেটের ভেতরে 3টে ক্ষুদে প্রাণের কথা, যাদের কথা আলাদা করে বলে শেষ করা যাবে না। তাদের অবিরত নড়াচড়া আর খুনসুটি এখন নাচা এত স্পষ্টভাবে অনুভব করতে পারে যে মনে হয় পেটের ভেতরে যেন 3টে ছোট্ট প্রজাপতি একসঙ্গে টানা চাপটাচ্ছে। কখনো একজন পেটের একপাশে লাথি ছড়ে তাদের এই অবিশ্রান্ত কর্মব্যস্ততায় রাতে দুদণ্ড শান্তিতে ঘুমানো তার জন্য এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যে কোনো একদিকে কাত হয়ে শুতে গেলেই মনে হয় ভেতরের ছোট্ট অতিথিরা প্রতিবাদ জানাচ্ছে। তাই বারবার পাশ ফিরে শুতে হয় তাকে। বড্ড কষ্ট হয় নাঝার, বড্ড বেশি। অনেক সময় নীরবে কাঁদেও সে এই মাতৃত্বের যন্ত্রণায়। শিকদার বাড়ির প্রতিটি মানুষ মনোযোগে একমাত্র কেন্দ্রবিন্দুতে এখন নাঝা। তার পেটের ভেতরে ভার এতটাই বেড়ে গিয়েছে যে কয়েক কদম হাঁটলে তার শরীর কাঁপতে শুরু করে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। কাঁপলে জমে ওঠে বিন্দু বিন্দু ঘাম। ইয়াদ আর ওয়াসিম বাড়ি কিছু জরুরি দলিলপত্র সঙ্গে নিয়ে বেশ কিছুদিন আগে ইন্ডিয়ায় পাড়ি জমিয়েছে। তৌসিরেরও তাদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা প্রতিকূল পরিস্থিতির কারণে সে শেষ পর্যন্ত যেতে পারেনি। আর তৌসিরের অনুপস্থিতির কারণেও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আপাতত থমকে আছে, যেগুলো তাকে ছাড়া এগিয়ে নেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। তৌসিররা এটাও জেনেছে তালুকদার বাড়ির মানুষটোর আন্দাজের উপরে ভর করে ধরে নিয়েছে যে তৌসিরি তামিল থেকে এসেছে, এবং তারা এটা এমনি খলিলকে বলেছে কারণ অনেক টাকা খলিলের থেকে নিয়েছে। এতদিন ধরে যাচ্ছে, কাজ হচ্ছে না, তাই বলে তারা এটা এই বাড়ির কেউ বলেছে। নাচা বলেনি কিছুই, কিন্তু আফসোস এই সত্য এখন জেনে কোনো লাভ হয়নি, যা ধ্বংস হওয়ার হয়ে গিয়েছে এতদিনে। চারিপাশে পরিস্থিতি এখন শান্ত রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ির সবাই মাস্টার চাচুকে এখন মৃত বলে মেনে নিয়েছে, কারণ এতদিনেও তার কোনো খোঁজখবর মেলেনি। আগেই বলেছি, তালুকদার বংশের ইতিহাসে ঘাটলে দেখবেন যে এই বংশের অনেক সন্তানই এভাবে গুম হয়ে মারা গিয়েছে।
নাই হয়ে গিয়েছে, তাই একটা মৃত্যুর ঘটনা তাদের মনে খুব একটা গভীর রেখাপাত করতে পারেনি, কারণ তাদের বংশধরে কোনো অভাব নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বংশতালিকা শাখা প্রশাখা মেলে বিস্তৃত হয়ে আছে। তবে মাস্টার চাচুর অনুপস্থিতি এবার তাদের বাড়ির প্রতিটি কোণায় শূন্যতা তৈরি করেছে বটে। সবার ভেতরটা মাঝে মধ্যেই খা খা করে ওঠে। বাইরে এই আপাত নীরবতার মাঝেও একটা জায়গায় সম্পর্কের কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন তা আরও জটিল হয়ে উঠেছে। আর সেই জায়গাটি হলো তৌসির এবং নাছার সম্পর্ক। নাছা এখন আর তৌসিরের সাথে একটি কথাও বলে না, এমনকি ভুলে কখনো তার দিকে ফিরেও তাকায় না। আর যদি কখনো ঘটনাক্রমে দুজনে চোখাচোখি হয়েও যায়, তখন নাছার দৃষ্টিতে তীব্র ঘৃণা আর বুকের গহীনে পঞ্জীভূত হয়ে থাকা ক্ষোভ ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। আর তার সেই দৃষ্টি তৌসিরের বুকে শত শত সূচ ফোটায়। তৌসির বেশ ভালো করে বুঝতে পারে প্রতিটি চাহনিতে নাচে তাকে নিঃশব্দে অভিশাপ দিয়ে যাচ্ছে। এখন সময় সন্ধ্যা 6টা। রান্নাঘরে সিমরান চুলায় চা বসিয়েছে। নাচা ধীরে পায়ে হেঁটে পেটে ভার সামলে সামনে রান্নাঘরে এসে একটি চেয়ারে বসেছে, আর ইকরা নাচার ফুলে ওঠা পেটে আলাদা করে হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখে মুখে উচ্ছ্বাসে কোনো কমতি নেই। খুশিতে চকচক করে থাকা মুখ নিয়ে ইকরা নাচার দিকে তাকিয়ে বলে ওঠে, যদি সত্যি 3টে বেবি হয়, ভাই বিশ্বাস কর, এটা এই পরিবারের জন্য একটা বিশাল রেকর্ড হয়ে যাবে। নাচা ইকরার এই উচ্ছ্বাসপূর্ণ কথার কোনো জবাব দেয় না। তার নিরাসক্ত এবং প্রাণহীন চোখ দুটো ইকরার মুখের উপরে স্থির হয়ে থাকে। তার এই চোখের চাহনিতে আনন্দ বলে কোনো অনুভূতি, অস্তিত্ব আর অবশিষ্ট নেই। খুব ধীর গলায় সে ইকরাকে জিজ্ঞেস করে, আচ্ছা ইকরা আপু, আমি বাঁচবো তো? ওদের মুখ দেখার সাধ্য কি আমার আদৌ হবে, নাকি আমি মারা যাব? সেদিন তো ডক্টর স্পষ্টই বলেছে আমার অনেক ঝুঁকি আছে। ইকরা নাচার এমন হতাশজনক আর হৃদয় বিদারক কথা শুনে মৃদু ধমক দিয়ে ওঠে, দূর, কি বলিস এসব আজেবাজে কথা? তুই বাঁচবি, ওদের নিয়েই তুই খুব সুন্দর করে বাঁচবি। তুই একটু ভেবে দেখ, তোর আর তৌসির ভাইয়ের সাথে 3টে ফুটফুটে সন্তান হবে, কত সুন্দর একটা সংসার হবে তোদের। নাচা তার ফ্যাকাশে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য হাসি ফুটিয়ে তোলে। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে শুধু এক অসীম যন্ত্রণার ছায়া। এক বুক চাপা কষ্ট নিয়ে সে বলে, আমি তো বাঁচতেই চাই না রে ইকরা আপু। আর সুন্দর সংসার কার সাথে করবো? সেই সংসার আমি নিজের সন্তানের খুনির সাথে কি কখনো সুন্দর সংসার হয়? তুমি বলো তো। ইকরা মুহূর্তেই বুঝতে পারে নাচার ভেতরে ক্ষোভ কতটা গভীর, কতটা রক্তাক্ত। সেই ক্ষত এমন এক ক্ষত যা সময়ের প্রলাপেও সম্ভবত কোনোদিন শুকাবে না। সে আর কথা বাড়ায় না, স্নেহে নাচার কোমর জড়িয়ে ধরবে। নাচার পোলা পেটের নিচে মাথাটা আলতো করে রেখে মলিন এবং ভেজা গলায় সে বলে, এসব বলিস না বোন, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। নাচা ইকরার মাথায় হাত রেখে ধীরে ধীরে তার চুলে আঙ্গুল চালাতে থাকে। তার গলাটা অভিমানে আর জমে থাকা কষ্টে থরথর করে কেঁপে ওঠে। আমি যদি মারা যাই, আমার জন্য অন্তত 1 ফোঁটা চোখের পানি ফেলো তুমি আর সিমরান, কারণ আমার আপন বলতে এই বিশাল দুনিয়ায় আর কেউ নেই। আমি সবার কাছে স্বার্থের সঙ্গী মাত্র। 4 পর্ব শেষ করে ইকরা সিমরানের সাথে আরও কিছুক্ষণ এলোমেলো গল্প করে নাচা ধীর পায়ে নিজের ঘরে ফিরে আসে। বিছানায় বসে সে নিজের মা আর ভাইকে ফোন করে। অনেকদিন পর তাদের গলা শুনে তার বুকটা কিছুটা হালকা হয়ে আসে। তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর তার মনটা কিছুটা শান্ত হয়ে আসে। ফোনটা রাখার পর সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তারপর ধীর পায়ে ঘরে কোণে রাখা আয়নাটার সামনে এগিয়ে যায়। আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দেখে চুলগুলো ভীষণ এলোমেলো হয়ে আছে। কপালের উপরে কয়েক গোছা চুল এসে পড়েছে। তার মনে হয় এই এলোমেলো কেশরং তরঙ্গগুলো তার একটু আঁচড়ানো দরকার। ঠিক সেই মুহূর্তে তৌসির নিঃশব্দে ঘরে প্রবেশ করে। তার কোমরে লুঙ্গির গোছা, গায়ে কোনো জামা নেই। প্রচণ্ড গরমে তার কপালে আর গাল ঘামে চিকচিক করেছে। চুলগুলো ঘামে কপালের সাথে লেপ্টে আছে। ইদানিং গরমের তীব্রতা অসহ্য এক পর্যায়ে পৌঁছিয়েছে। এখন তো সিলিং ফ্যানের বাতাসও আগুনের আঁচ মিশে থাকে। তৌসির ধীর পায়ে হেঁটে নাচার ঠিক পেছনে এসে দাঁড়ায়। তারপর সে তার 2 হাত দিয়ে নাচার তলপেটে আলতো করে ধরে পেটের ভারটা সামান্য উঁচু করে দেয়। সাথে সাথে নাচার পুরো শরীর জুড়ে আরামের স্রোত বয়ে যায়। এতে তার মনে হয় কেউ তার কাঁধ থেকে এতটা বড় পাথরের বোঝা সরিয়ে নিয়েছে। পেটের এই তীব্র ভার তার ক্লান্ত আর ভগ্ন শরীর আর কোনোভাবেই বইতে পারছিল না। নাচার কোনো প্রতিবাদ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন ঘটনা এটি প্রথম নয়, বরং প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটে চলেছে। তৌসির এখন প্রায় সবসময় তার খেয়াল রাখে। সে নাচার হাত পা এবং কোমর অতি যত্নে ম্যাসেজ করে দেয়। পায়ের আঙ্গুল থেকে শুরু করে হাতের আঙ্গুল পর্যন্ত একটু একটু করে টিপে দেয়, যাতে নাচার শরীরের ক্লান্তি কিছুটা হলেও কমে। নাচা যদি নিচ থেকে চুল না আঁচড়ায়, সে নিজে হাতে তার চুল আঁচড়ে দেয়। নাচা ভাত খেতে না চাইলে সে নিজে হাতে অন্য কোনো খাবার বানিয়ে এনে তার সামনে ধরে।
যে তৌসির এত কিপটে 1 টাকা খরচ করতেও যে 10 বার ভাবে, সেই তৌসির এখন নাচার জন্য আইসক্রিম আর ঠান্ডা পানি কিনে এনে ফ্রিজে রাখে। অবশ্য তৌসিরকে একা সবকিছু করতে হয় না। শয়তান বিবিচান এখন নাচার সব ধরনের আবদার মেটাতে দিনরাত ব্যস্ত থাকেন। শুধু পারেন না নাচাকে মাথায় তুলে নাচতে। বাড়ির সবাই নাচার সেবায় পুরোপুরি নিয়োজিত হয়ে পড়েছে। রাত 12টা কি 1টা যখনই হোক না কেন, বিবিচান, দাদাজান কিংবা তৌসিরের মা ও চাচি নাচাকে এটা সেটা খাওয়াতে চলে আসেন। তাদের চোখে মুখে সবসময় বাকুলতা লেগেই রয়, কারণ নাচার যে একটু অযত্ন হইলেই মহা বিপদ ঘটে যাবে। 3টে সন্তান শুনে বিবেচনার আনন্দ আরো বেশি উতলা হয়ে উঠেছেন। তার চোখে ফুটে উঠেছে নতুন প্রজন্মকে দেখার এক অদম্য আকাঙ্ক্ষা। এই তো একটু আগে তিনি নিজের হাতে আইসক্রিম, আচার, বাদাম, পেয়ারা আর কমলা একটি ট্রেতে সাজিয়ে দিয়ে গিয়েছেন। নাচা এসবের কিছুই খেতে ইচ্ছে করে না। খাবার দেখলেই তার গা গুলিয়ে ওঠে, পেটের ভেতরটা মোচড়ে দেয়। কিন্তু তাও তাকে জোর করে খেতে হয়। সে এক প্রকার বাধ্য হয়ে খেয়ে নেয়। মুখে সে যতই বলুক না যে এই সন্তান সে চায় না, যতই অভিশাপ দিক, দিন শেষে সে একজন মা। আর একজন মায়ের ভেতরে যে মমতার ঝর্ণা প্রবাহিত হয়, তা কোনো রাগ অভিমান দিয়ে আটকে রাখা সম্ভব নয়। সে কখনো চায় না তার কোনো অবহেলার কারণে গর্ভের এই সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে জন্ম নিক, কিংবা তাদের কোনো ধরনের শারীরিক ক্ষতি হোক। তাই বাধ্য হয়ে সে গলার খাবার ঠেসে ঢোকায়। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নাচা হঠাৎ এক ঝটকায় তৌসিরের হাতটা সরিয়ে দেয়। ভাবলেশীন কণ্ঠে সে বলে, হাত সরান। তৌসির কোনো কথা না বলে নিঃশব্দে কিছুটা পিছিয়ে যায় নাছার থেকে। তার চোখে ফুটে ওঠে এক ধরনের চাপা বেদনা, কিন্তু সে এই বেদনা প্রকাশ করার সাহস পায় না। নাছা খুব ধীরে ধীরে পেটের ভার সামলাতে সামলাতে সামনে থাকা টোলটার উপরে বসে পড়ে। এই মুহূর্তে তার জন্য সোজা হয়ে বসাও বড্ড কষ্টের কাজ। তৌসির নাচার হাত থেকে চিরুনিটা নিজের হাতে তুলে নেয় এবং খুব ধীরে ধীরে নাচার এলোমেলো চুলগুলো আঁচড়ে দিতে শুরু করে। নাচা এবারও কিছু বলে না, একদম মূর্তির মতো চুপচাপ বসে থাকে। আগের নাচা হলে হয়তো জেদ দেখাতো, ছিটকে সরে যেত তৌসিরের কাছ থেকে, রাগে চিৎকার করে উঠত। কিন্তু এখন আর তার সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। সামান্য নড়াচড়াতেই সে ভীষণভাবে হাঁপিয়ে যায়। বুকের ভেতরে হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। নাচার প্রায়শই মনে হয় সে হয়তো আর বাঁচবে না। এই বয়সে গর্ভধারণ করে তার ওপরে আবার একসাথে 3টে সন্তান। তার এই ভগ্ন ও দুর্বল শরীর আর কোনোভাবেই এই অসহ্য ধকল নিতে পারছে না। শরীর যেমন ধীরে ধীরে ভেঙে পড়েছে, মনটাও তেমন পুরোপুরি মরে গিয়েছে। ভেতরে একটা শূন্যতা, একটা মরুভূমির মতো শুকনো অনুভূতি তাকে দিনরাত গ্রাস করে রাখে। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে নাচা তৌসিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি যদি এই পাপগুলোকে জন্ম দিতে গিয়ে মারা যাই, তাহলে আবার জানা যায় আপনি কোনোভাবেই সামিল হবেন না, তৌসির শিকদার। কথাটা শুনে তৌসিরের ভেতরটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। মনে হয় কেউ তার বুকের ঠিক মাঝখানে ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। এই নিয়ে ঠিক 7 বার নাচা এই একই কথা উচ্চারণ করলো। প্রতিবার এই কথা শোনার পর তৌসিরের ভেতরে মানুষটি সব প্রায় একটু একটু করে ক্ষয়ে যেতে থাকে। তৌসির কোনো উত্তর দেয় না, মাথা নিচে করে নীরবে দাঁড়িয়ে থাকে। তার হাতে চিরুনিটাও থেমে গেছে। তার এই নীরবতা দেখে নাচা আবারও কঠিন ও নির্মম গলায় বলে ওঠে, আমি আপনাকে নিষেধ করলাম তৌসির শিকদার, আমার জানাজায় আপনি সামিল হবেন না। আমার কবরে এক মুঠো মাটিও আপনি ছুঁয়ে দেখবেন না। যদি এরপরও আপনি এমন কিছু করেন, মনে রাখবেন আমার রুহ আপনাকে আজীবন অভিশাপ দিয়ে যাবে। তৌসিরের আঙ্গুলের ডগাগুলো থরথর করে কাঁপতে শুরু করে এই কথা শুনে। তার বুকের ঠিক ভেতরটায় সজোরে মোচড় দিয়ে ওঠে। ওর মনে হয় কেউ বোধহয় ওর ফুসফুসটা চেপে ধরেছে। তৌসির নিজের অসহ্য কষ্টটা গলার কাছে আটকে রেখে খুব ধীরে ভাঙা গলায় কোনো মতে উত্তর দেয়, আচ্ছা। তৌসিরের মুখে এই সম্মতিসূচক ছোট্ট শব্দটি শুনে নাচা হাসে, যে হাসিতে কোনো আনন্দ নেই, কোনো উষ্ণতা নেই, আছে শুধু এক বিকৃতি তৃপ্তি। তৌসির খুব যত্ন করে প্রতিটি চুল গুনে গুনে নাচার চুলগুলো সুন্দর করে বেঁধে দেয়। এরপর সে আস্তে করে হাঁটু গেড়ে নাচার পায়ের কাছে বসে পড়ে। নাচার ফুলে থাকা পেটটার আদরে নিচের ঠোঁট ছোঁয়ায় সে। এমনটা করলো ভেতরে থাকা ছোট্ট প্রাণগুলোকে সে নিঃশব্দে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে। তারপর নাচার কান পেতে চোখ বুজে দীর্ঘশ্বাস ধরে নিজের সন্তানদের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করতে থাকে তৌসির। সে শুনতে পাচ্ছে, একটু হলেও শুনতে পাচ্ছে তাদের ছোট্ট ছোট্ট হৃদস্পন্দন। সে অনুভব করতে পারছে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র নড়াচড়া। নাচা তৌসিরের এই আবেগঘন মুহূর্তটি দেখে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, আমি এখনো দিনরাত দোয়া করি এরা যেন এই পেটেই মারা যায়। এরা এত সুস্থ কেন? এরা এখনো মরছে না কেন? কথাগুলো তৌসিরের বুকে বাঁধল তীরের মতো বিদ্ধ হয়ে। তার বুকটা অসহ্য ব্যথায় ফেটে যেতে চায়, কিন্তু সে একেবারেই নিরুপায়। তার কিছু বলার নেই। নাচার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো মুখ তার অবশিষ্ট নেই। সে খুব ভালো করে জানে সে নিজে একজন পাপী, এক জঘন্য অপরাধী। আজ তার সেই পাপের মাসুলই এই সব কিছু। জীবনের সব ভুল হয়তো তারই ছিল। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি নিষ্ঠুর কাজ আজ ফিরে এসে তার সামনে দাঁড়িয়েছে।
তৌসিফ নীরবে মাথা নিচু করে নাছার পেটে আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। তার হাতের প্রতিটি স্পর্শে লুকিয়ে আছে এক অনুতপ্ত পিতার নিঃশব্দ ক্ষমা প্রার্থনা। নাছা তৌসিফকে ক্লান্ত এবং হাঁপানো গলায় বলে, আমি ভীষণ হাঁপিয়ে যাই। কয়েক কদম হাঁটতে পারি না, হাঁপিয়ে যাই, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। শুধু ওয়াশরুমে যেতে মন চাই। আমি বাঁচব না, আপনার এই সন্তানদের জন্য আমি কিছুতেই বাঁচব না। তৌসিফ নাচাকে শারীরিক এবং মানসিকভাবে এত বেশি অস্থির হতে দেখে দ্রুত উঠে দাঁড়িয়ে নাচার পিঠে নিজের হাত বুলিয়ে দিতে দিতে সে সান্ত্বনা সুরে বলে, নাচা শান্ত হোক, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোর এই যন্ত্রণা। আমি যদি আগে থেকে একটু জানতাম যে পরিস্থিতি এরকম হবে, 3টে আমানত চলে আসবে, তাহলে আমি নিজে নষ্ট করিয়ে নিতাম। কিন্তু এখন আমি কি করব বলতো? এগুলো আল্লাহর দান, আল্লাহ নিজে থেকে দিয়ে দিয়েছে। এখন এই দান ফেরানো তো কোনোভাবে সম্ভব নয়। নাচা তৌসিরের কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। মনে হচ্ছে এই কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছায়নি। রাত এখন ঠিক 1টা। বোধহয় ঘড়ির কাঁটাটা থেমে গিয়েছে এক মুহূর্ততে। মনে হচ্ছে সময় নিচে দম বন্ধ করে দেখছে একটা ভাঙা মানুষকে। চারিপাশে এমন এক নিস্তব্ধতা নেমে এসেছে যে মনে হবে রাত নিজেই কান পেতে শুনছে একটি বিধ্বস্ত মানুষের নিঃশ্বাসের শব্দ। প্রতিটি দীর্ঘ নিঃশ্বাসের ভিতরে জমে থাকা না বলা কথাগুলো। আকাশটা আজ বেশ ভারী, মেঘহীন অথচ অন্ধকার। চাঁদটাও আজ আড়ালে, হয়তো সেও দেখতে চায়নি এই দৃশ্য। শিকদার বাড়িতে ছাদে একা একা বসে আছে তৌসিফ, একদম একা নিঃশব্দে, পৃথিবীর সব মানুষ থেকে বিচ্ছিন্ন এক দ্বীপের মতো। তার পিঠ থেকে আছে পুরনো ইটের রেলিংয়ে, যে রেলিংয়ের গায়ে শ্যাওলা জমেছে বছর পর বছর, ঠিক যেমন তার বুকের জমেছে কষ্টের পারদ। পা দুটো এখনো সিমেন্টের ঠান্ডা মেঝেতে, সেই ঠান্ডা তার পায়ের তলা দিয়ে উঠে আসছে মেরুদণ্ড বেয়ে। অথচ সে টের পাচ্ছে না, কারণ ভেতরে শীতের বাইরে শীতকে ছাপিয়ে গেছে অনেক আগেই। তৌসিরের চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। জীবনের জটিল সমীকরণগুলো মিলাতে গিয়ে সে বারবার হেরে যাচ্ছে। তালগোল পাকিয়ে ফেলেছে সবকিছু। প্রতিটি যোগ বিয়োগের শেষে, প্রতিটি ভুল হিসেবে শেষে দাঁড়িয়ে থেকে একটাই উত্তর, শূন্য। নিরেট, নিষ্ঠুর, নির্লজ্জ এক শূন্য। হাঁকতে তার মদের বোতল, অথচ একসময় এই জিনিসের ছায়াও মারত না সে। এখন প্রতিটি রাতেই তার এই তরল বিষ গিলে গিলে নিজেকে ভোলাতে চাই। তার মনে হয় এই তরলের প্রতি ঢোকের সঙ্গে একটু একটু করে স্মৃতি ধুয়ে যাবে, বোতলের তলানির সঙ্গে মুছে যাবে অতীতের প্রতিটি রক্তাক্ত ছবি। কিন্তু স্মৃতি বড় নাছের বান্দা, বড় নির্দয়। প্রতিটি চুমুকের সঙ্গে সে আরও জোরে ফিরে আসে, আরও স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় মদ আসলে স্মৃতির সার, বোলানোর নয়, বরং মনে করিয়ে দেওয়ার ঔষধ। গ্লাসে থাকা শেষ চুমুকটুকু গলায় ঠিকলেন। যন্ত্রণায় কাতর ঝাপসা চোখে তৌসির গলা চড়িয়ে গাইতে শুরু করে এক ভাঙা সুর। তারে ধরিতে পারিলে মনও বড়, ধরিতে পারিলে মনও বড়, দিতাম পাখির পাই কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। 8 কোটিরই নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝাঁঝরা কাটা। 8 কোটিরই নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝাঁঝরা কাটা, ঝাঁকড়া কাটা। তার উপরে সদর কইটা, তার উপরে সদর কইটা, আয়না মহল তৈ কেমনে আসে যায়। সেই দিন তৌসির চাইলেই নাচার মাস্টার চাচুকে বাঁচাতে পারত। ইচ্ছে হলে এক ইশারায় সব থামিয়ে দিতে পারত, কিন্তু সে বাঁচায়নি। বাড়তেও সে চায়নি। না সে, না ওয়াসেফ, না ইয়াদ, 3 জনের কেউই সেদিন ওনার রক্ত দেখতে চায়নি। কিন্তু না চাওয়া সত্ত্বেও তৌসিরকে মারতে হয়েছে ওনাকে। সে বাধ্য ছিল। আর এই বাধ্যতার কারণ বিবিজান। বিবিজানের কথা মানে আদেশে অলঙ্ঘনীয় আদেশ। সে আদেশের সামনে যুক্তি দাঁড়ায় না, ভালোবাসায় দাঁড়ায় না, এমনকি বিবেকও মাথা নিচু করে সরে যায়। এমন নয় যে সে বিবিজানকে ভালোবাসে তাই বাধ্য, তৌসির ভয়ে বাধ্য। এমন এক ভয় যা তার রক্তের ভেতরে মিশে গিয়েছে, হাড়ের ভেতরে বাসা বেঁধেছে, শ্বাসের সঙ্গে ভেতরে বাইরে যাতায়াত করে। এই ভয় শুধু মৃত্যুর ভয় নয়, এই ভয় নিজের প্রিয় মানুষকে হারানোর ভয়, জীবন্ত নরক দেখার ভয়। বিবিচান কোনো সাধারণ মানুষ নন। তিনি কালো জাদুর সর্দার, তন্ত্রমন্ত্রের অন্ধকার রাজ্যের নিরস্কুর শাসক। জিন দিয়ে সব করেন তিনি, শক্তিশালী জিন পালন করেন তিনি, এমনভাবে পালন করেন যেমনভাবে খামারির পশুরা পালন করে। তৌসিরকে এতটাই বোকা যে সামান্য কারণে নাচার সামনে তার মাস্টার চাচুকে মেরে ফেলবে? না, সে এতটা নির্বোধ না। আগে আজ করেছিল, হয়তো নাচা গাদ্দারি করবে, কিন্তু তাতে তৌসিরের কিছু যায় আসে না। কারণ নাচার শব্দ তার কাছে আগেভাগেই মাপ। প্রতিটি অপরাধ, প্রতিটি অবিশ্বাস, প্রতিটি ঘৃণার দৃষ্টি, প্রতিটি না বলা অভিশাপ, সব তার কাছে মাপ, মাফ, মাফ আর মাফ। তবে এবারে পরিকল্পনা সে নিজ থেকে করতে চায়নি, নাচাকে নিজের অতীত বলতেও চায়নি। কিন্তু বিবিচান তাকে বাধ্য করেছে, শাসিয়েছে এক ঠান্ডা কণ্ঠে, যে কণ্ঠ শুনে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত নেমে যায়। যদি নাচার কারণে অবাধ্য হোস, তাহলে নাচাকে দুনিয়াতেই মৃত্যুর স্বাদ দেখানো হবে। একটু এদিক ওদিক হইলেই শেষ। আগে শুধু ভালোবাসায় যথেষ্ট ছিল তৌসিরকে বসে রাখতে, কোনো ভয় দেখাতো হতো না। বিবিচান বুঝিয়ে সুঝিয়ে তাকে আয়ত্তে রাখতেন। কিন্তু এখন বিয়ের পর নাচা হাতিয়ার হয়ে গিয়েছে বিবিচানে, সবচেয়ে ধারালো অস্ত্র হয়ে গিয়েছে সে।
নাছা এখন আর শুধু তৌসিরের বউ নয়, সে তার দুর্বলতা, তার শৃঙ্খল, তার গলার বাঁধা অদৃশ্য ফাঁস। বিয়ের পর থেকে যখন বিবিচান দেখলেন তৌসির নাছার প্রতি দুর্বল হয়ে পড়েছেন, তখন থেকে নাছার ক্ষতি ভয় দেখিয়ে একের পর এক এক হুমকি দিতে থাকেন তিনি। সেদিন আসলে তালহা ভাইকে মারতে বলেছিলেন বিবিজান, আদেশ ছিল স্পষ্ট। আর তালহারটা হলো রক্ত চাই, কিন্তু সেই রক্ত হতে হবে তালহার। কিন্তু তৌসির অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্টে মাস্টার চাচুকে দিয়ে কাজ সারিয়েছে, কারণ সে জানে তালহা ভাইয়ের জন্য নাচা পাগল। সে পাগলামি সে নিজের চোখে দেখেছে বহুবার। নাচার চোখের কোণে তালহার নাম শুনলেই যে আলো ফুটে ওঠে, চোখের কোণে অজান্তে যে হাসি রেখা ফুটে ওঠে, কথা বলার সময় গলার স্বরে যে কোমলতা আসে, সেটা তৌসির চিনতে পেরেছে। প্রথমবার চিনে বুকটা মুচড়ে উঠেছিল, কিন্তু পরে সে মেনে নিয়েছে। আর সেই পাগলামিতে সে কখনো ঈর্ষা দেখায়নি, কারণ সে পাগলামিতে সে সম্মান দেখেছে, শ্রদ্ধা দেখেছে। কারণ সে জানে ভালোবাসার উপরে কারো জোর চলে না, ভালোবাসা সঠিক ঠিকানা বদলায় না, আদেশে। সে কিছুতেই চায় না রাছা তালহা ভাইয়ের লাশ দেখুক, কিছুতেই না। এই দৃশ্যের কথা ভাবলে তৌসিরের বুক কেঁপে ওঠে, কারণ সে জানে সেদিন নাচার ভেতরের মানুষটাও মরে যাবে, চোখের আলো নিভে যাবে চিরতরে, ঠোঁটের হাসি শুকিয়ে যাবে চিরতরের জন্য। আর সেটা তৌসির সহ্য করতে পারবে না। পুষ্প তো অনেক আগে মারা গিয়েছে, অনেক 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 আগে। কারণ বিবিচান পুষ্পকে কাত্তার করে ধরে ফেলেছিলেন। তার আগের মধ্যে নাজিম চাচা বিবিচানে অবাধ্য হয়েছিলেন বলে পুষ্পকে কাঠুরিতে বন্দি করে হয়েছিল। আজ যে পুষ্প সেজে ঘুরে বেড়াচ্ছে, সে রান্না করে হাসে, বাড়ির সব কাজ সামলায়, সে নাজিম চাচার পাশে সই, সে আসলে একটা জিন। বিবিচানি পালা জিন, পুষ্পর রূপ ধরে রাখা একটা ছায়া, একটা প্রতারণা, যে একটা চালমান মিথ্যা হয়ে আছে। বিবেচান ডাইনির চেয়েও ভয়াবহ। ডাইনির গল্প এমন নৃশংসতা থাকে না, রূপকথার সবচেয়ে কালো অধ্যায়েও এমন বর্বরতা লেখা হয়নি। পুষ্পকে অনেক বাজেভাবে তিনি মেরেছেন। কুটিরবন্দি পুষ্পের শরীরে পোকা বসে বেঁধেছিল, জিন দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করানো হয়েছিল। তার জ্যান্ত শরীরে পোকা কিলবিল করে নড়াচড়া করত, মাংস কুড়ে কুড়ে খেত, আর পুষ্প তাকিয়ে তাকিয়ে দেখত। চিৎকার করার ক্ষমতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল তার। গলায় জাদুর তালা লাগিয়ে দেওয়া হয়েছিল, শেষে তার বুকের 2 স্তন পুড়িয়ে তাকে মেরে ফেলা হয়েছে। আর এসব দৃশ্য তৌসির নিজের চোখে দেখেছে, দেখতে বাধ্য করা হয়েছিল। কারণ বিবিচান চেয়েছিলেন তার চোখে এই দৃশ্য স্থায়ীভাবে গেঁথে দিতে, যাতে সে কোনোদিন অবাধ্য হওয়ার কথাও না ভাবে। সেই দিনের পর থেকে তার সাহস হয় না বিবিচানে অবাধ্য হওয়ার। রাতের পর রাত সেই দৃশ্য তার স্বপ্নে আসে, ঘুম ভেঙে যায়, ঘামে ভিজে যায় শরীর। কারণ সে জানে অবাধ্য হলে নাচার পরিণতিও ঠিক এমনটাই হবে, হয়তো এর চেয়েও ভয়ঙ্কর, হয়তো আরও সৃজনশীল কোনো নৃশংসতা অপেক্ষা করবে নাচার জন্য। তাই সে কুকুরের মতো বিবেচনার কথাই ওঠে আর বসে, লেজ গুটিয়ে আদেশ মানে, নিজের মানুষত্বকে প্রতিদিন একটু একটু করে কবর দিতে দিতে, নিজের আত্মাকে প্রতি রাতে একটু একটু করে বিক্রি করতে করতে। মূলত তৌসিরের জীবনে কখনোই ভালো কাটেনি, কখনোই না। ভালো বলে কোনো শব্দ তার অভিধানে কোনোদিন ছিল না। ছোটবেলায় বিবিজান তাকে নিয়ে আসার পর থেকে শুরু হয় ও মানসিক অত্যাচারে সেই কালো অধ্যায়, এমন এক অধ্যায় যার পাতায় শুধু রক্তপুঁজ আর কান্না। তাকে শক্তিশালী করার নাম করে চীনের মাধ্যমে তার শরীরে বিভিন্ন পশুর রক্ত ঢুকানো হয়। প্রতিটি রক্ত শরীরে ঢুকতো আগুনের মতো জ্বলতে জ্বলতে, প্রতিটি ফোঁটা শিরায় শিরায় ছড়িয়ে পড়তো পোড়া যন্ত্রণায় হয়ে। ছোট তৌসিরের সারা শরীরে ভরে যেত ঘা আর পচে, গাতে পোকা ধরতো, সেগুলো তাকে পচে ঝরতো দিনরাত। সেই দুর্গন্ধ নিজের শরীরে সহ্য হতো না। নিজের 2 হাত পেতে কুঠুরিতে ঝুলিয়ে রাখা হতো, পা থেকে মাটি অব্দি হাত ওপরে, ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো সারাদিন। কাঁধের চোরা আলগা হয়ে যেত, হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যেত, আঙ্গুল নীল হয়ে যেত। গায়ে ভরা জায়গায় চাবুক মেরে তারপর লবণ লাগানো হতো, যাতে ব্যথা যেন কখনো না কমে, যেন ক্ষত কোনোদিন না শুকায়। হাত পা ভেঙে দেওয়া হতো হাতুড়ির এক পায়ে ঘায়ে। পরে চীনেরা সেগুলো জোড়া লাগাতো। এটাও ছিল চিনতের পরীক্ষা, কে কত নিখুঁতভাবে একটা মানুষের শরীর জোড়া ভাঙা দিতে পারে, কে কত দক্ষ কারিগর। তৌসির সবসময় বলে, ওরা আমাকে নিজেদের মতো করে বড় করেছে। একথা অক্ষরে অক্ষরে সত্য, প্রতিটি শব্দে সত্য, প্রতিটি বিরাম চিহ্নে সত্য। এই যে তারা নিজেদের মতো করে বড় করতেন, নিজের মতো করে নির্যাতন করতেন। তবে এসবে তার বাপ চাচারা জড়িত ছিলেন না, সবাই বিবিচান আর দাদাজানের কীর্তি। নাজিম আর মিনহাজের সঙ্গেও তিনি এইসব করেছেন, কিন্তু তৌসিরের সঙ্গে সবচেয়ে বেশি করতেন, কারণ সে ছিল প্রতিশোধের নিশা। ভাবা যায় একজন মানুষ কতটা পাষাণ হলে 10 বছরের একটা বাচ্চার পচা ঘাতরা চামড়ায় নখ দিয়ে খুবলে ধরতে পারে, কতটা নিষ্ঠুর হলে সেই বাচ্চার চোখের পানি দেখেও হাসতে পারে। আহা, তৌসিরের সেই চিৎকার, সেই অসহায় কান্না, বিবেচান ছেড়ে দাও, আর পারছি না, আমি মরে যাব, কোনো পাথরকেও গলিয়ে দিত। কিন্তু বিবেচনের চোখে এক ফোঁটাও পানিও আসতো না। তার চোখ দুটো ছিল কাচের, যেখানে কোনো অনুভূতির প্রতিফলন পড়তো না। বিবেচন তার সঙ্গে যা করেছে তা ভাষায় বর্ণনা করা কঠিন। ভাষা সেখানে অপ্রতুল, স্বপ্ন সেখানে দিন।
মেরে আত্মরা করা, নাক মুখ দিয়ে রক্ত ঝরানো ছিল নিত্যদিনের ব্যাপার। সবই ছিল তখন সকলের নাস্তার মতোই স্বাভাবিক রুটিনের দিনের অংশ। নিজের শরীরের চামড়া তুলে তাকে সে ক্ষত রক্ত চুষতে বাধ্য করতেন তিনি। অনেক সময় তৃষ্ণায় তৌসিরকে নিজের প্রসব নিজে খেতে হয়েছে। অনেক সময় সে খাবারের নামে বিবেচন তাকে দিনের পচা নাড়িভুড়ি, যা দেখলে পশু মুখ ফিরিয়ে নেয়, যা শুকালে বমি আসে, দিনের পর দিন না খাইয়ে রাখা হতো, যাতে ক্ষুধার চালাই সে সব মেনে নিতে শেখে, যাতে পেটের আকুরে আত্মসম্মান পড়ে ছাই হয়ে যায়। জিনদের দিয়ে তার শরীর আঁচড়ানো হতো, রক্তে খাওয়ানো হতো। টানা 1-2 বছর এই নির্যাতনের ভেতর দিয়ে তাকে বিবেচনায় পূর্ণ বসে আনা হয়েছিল। 10 বছরের একটা বাচ্চা, যার এই বয়সে স্কুলে যাওয়ার কথা, অথচ তখন সে শিখেছিল কিভাবে চিৎকার চাপতে হয়, কিভাবে চোখের পানি ফেলতে হয়, কিভাবে নিজের মৃত্যু কামনা করতে হয়। তৌসির চাইলেই হয়তো বিবেচনকে মেরে ফেলতে পারত, তবে যখন সে বড় হয়েছে, ক্ষমতা পেয়েছে, তখন কিন্তু সেই সময়েও সেটা অসম্ভব ছিল। কারণ আশ্রয় দরকার ছিল, প্রতিশোধ দরকার ছিল, আর সবার আগে দরকার ছিল সেই অন্ধকারের শেকড় পর্যন্ত পৌঁছানো। শুধু কাজটা কাটলে হবে না, শেকড় পোড়াতে হবে। আর আজও সেই দুটোর জন্যই সে বাকরুদ্ধ। আজও সেই 10 বছরের বাচ্চাটাই যে কুঠুরি কোণে বসে কাঁদে, যে এখনো বিবেচনায় পায়ের শব্দ শুনলে কেঁপে ওঠে। তৌসির চায় না তার সন্তান এই অভিশাপের ভেতরে জন্ম নিক, চায় না, কিছুতেই চায় না। সন্তানের খবর যখন প্রথমে কানে এলো, তখন আনন্দ নয়, একটা ঠান্ডা আতঙ্ক তার বুকের ভেতরে সাপের মতো পেঁচিয়ে ধরল। পোনাতলে দাঁড়িয়ে গেল। বাবা হওয়ার যে কোমল অনুভূতি অন্য সব পুরুষের বুকে জাগে, তার বুকে সেই জায়গায় জেগে উঠল ভয়, এক অপার্থিব ভয়। তৌসির কোনো মতে কল্পনা করতে পারে না তার ছেলে মেয়ে এই বাড়িতে ছায়ায় বড় হচ্ছে, বিবেচারি কোলে বসে আছে, তার আঙ্গুল ধরে হাঁটতে শিখছে, তার হাত থেকে ভাত খাচ্ছে। এই ভাবনাটাই তৌসিরের ঘুম কেড়ে নিয়েছে, শ্বাস ভারী করেছে, চোখে অন্ধকার নামিয়ে এনেছে। তৌসির এখন ভ্রম দেখে সে দেখতে পায় তার ছোট্ট সন্তান কুটুরিতে জ্বলছে, তার শরীরে পোকা ধরেছে, তার শরীরে পশুর রক্ত ঢুকানো হচ্ছে, ঠিক যেমন তার সঙ্গে হয়েছিল। এই দৃশ্য তৌসিরকে পাগল করে দিচ্ছে, মাথা চাড়া দিয়ে ওঠে যখনই এসব ভাবে। মাঝের মধ্যে মন চাই নাচাকে পালিয়ে নিয়ে চলে যেতে, কিন্তু তা সম্ভব নয়। তবে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যেটা থেকে আর ফেরার পথ নেই, যেটা থেকে পেছনে তাকানোর সুযোগ নেই। খলিলকে মেরে বিবিচান আর তাতাচানকে সরিয়ে দেবে সে। এক কোপে এই কালো বংশের শেকড় উপড়ে ফেলবে, যে শেকড় বহু প্রজন্ম ধরে রক্ত শুষে নিয়েছে নিরীহ মানুষের। সে জানে এই পরিণতিতে তাদের পোষা চিনগুলো তাকেও মেরে ফেলবে, ছিঁড়ে কুটোকুটি করবে তার শরীর, তার মাংস ছিন্ন ভিন্ন করে চারিদিকে ছড়িয়ে দেবে। কিন্তু তার কিছুই করার নেই, কারণ তৌসির যদি না মরে, তাহলে তার সন্তানের নাচা কখনোই ভালো থাকবে না, তাকে মরতেই হবে। এই মৃত্যুটাই হবে না হয় তার শেষ ভালোবাসার চিঠি, যেটা কোনোদিন নাছার হাতে পৌঁছাবে না, কিন্তু তবু লেখা হবে, তার রক্ত দিয়ে লেখা হবে, তার প্রাণ দিয়ে লেখা হবে। আত্মত্যাগে তার শেষ ভালোবাসার ভাষা, শব্দে যা আছে কোনোদিন নাছাকে বলতে পারেনি, মৃত্যু দিয়েই তা বলে দেবে। ছোটবেলায় সেই যন্ত্রণা পেরিয়ে তৌসির একসময় বড় হলো, দাপটে পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল, মানুষ হয়ে নাম শুনলে তার চমকে উঠত, পথে ছেড়ে দিত। সব ঠিকঠাকই চলছিল, অন্তত বাইরে গেলে দেখলে মনে হতো একটা স্বাভাবিক জীবন, অথচ সফল মানুষের গল্প। কিন্তু 24-এর দিকে শেখ হাসিনার শাসনামলে কোটা আন্দোলনের ঠিক 2 মাস আগে সে গুম হয়ে যায়। ঢাকার মিরপুরে একটা কাজে গিয়েছিল, কাজ শেষ হতে না হতেই সাদা পোশাকে কয়েকজন তাকে গাড়ি তুলে নেয়, চোখে বেঁধে ফেলা হয় কালো কাপড়ে, মুখে কালো কাপড় গুঁজে দেওয়াই যাতে হয় যাতে চিৎকার করতে না পারে, হাতে পরানো হয় শক্ত হাত করা, পায়ের শিকল। সেখান থেকে তার ঠিকানা হয়ে যায় কুখ্যাত আয়না ঘরের। জানালাবিহীন কংক্রিটের কোঠরিতে দিন রাতের কোনো পার্থক্য বোঝার উপায় ছিল না তার। সময় যেখানে থেমে গিয়েছিল, অথচ পচে গিয়েছিল কোথাও এক কোণে। ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, সূর্যের মুখ ছিল না, এমনকি নিজের নামও মাঝে মাঝে ভুলে যেত সে। হাই স্পিড এক্সজস্ট ফ্যানের বিকট শব্দ মাথার ভিতরে ঢুকে যেত, মস্তিষ্কের প্রতিটি কোষে কেঁপে কেঁপে উঠত, মানসিক ভারসাম্য প্রায় ভেঙে দিয়েছিল। সেই একটানা গর্জন, সেই শব্দ এখনো তার কানে বাজে, ঘুমের ভেতরেও বাজে। তাকে ঘুমাতে দেওয়া হতো না, চোখ বুজে এলেই গায়ে বরফ শীতল পানি ছিটানো হতো। ওখানে ঘুমে মানুষের জন্য বিলাসিতা ছিল, বিশ্রাম ছিল, অপরাধ ছিল। হাত অসাড় হয়ে যেত, কিন্তু চিৎকার করার অনুমতি ছিল না। চিৎকার করলেই মুখ ভরে দেওয়া হতো নোংরা ন্যাকড়া, ভারী বুটের লাথি, পাইপের আঘাত, সংবেদনশীল অঙ্গে ইলেকট্রনিক শক দিয়ে নিত্যদিনের ব্যাপার। এক মুহূর্তের অবসর ছিল না, প্রশ্ন ছিল না, উত্তর ছিল না, শুধু ছিল ব্যথা আর ব্যথা, যন্ত্রণা আর যন্ত্রণা। আর এটাই আয়নাঘর, বিএমপি করার দোষী আর হাসিনার বিরুদ্ধে কথা বলার শাস্তি ছিল। ওখানে 24 ঘন্টা লোহার হাত করা আর তাণ্ডবেরই পরিয়ে রাখা হতো। এমনকি টয়লেটে বা ঘুমের সময়ও যেন সে একটা পশু, যাকে এক মুহূর্তের জন্য ছাড়া যাবে না, যাকে এক মুহূর্তের জন্য মানুষ ভাবা যাবে না। খাবার বলতে বাসি বাসি ছিল, পচা ভাত আর দুর্গন্ধযুক্ত নোংরা পানি, যা গিলতে গেলে বমি আসতো, কিন্তু না, গিললে মরে যেতে হতো। বেঁচে থাকতে হলে গিলতেই হতো। সেই অপমান, সেই নরক। কোটা আন্দোলনের পর কোনোভাবে প্রাণ হাতে নিয়ে সে বাড়ি ফিরেছিল,
ফিরেছিল ঠিকই, কিন্তু যে তৌসির ফিরেছিল সে আর আগের তৌসির নয়। শরীরটা ফিরেছিল বা ভিতরের মানুষটা সেই কংক্রিটের কোঠরিতেই রয়ে গিয়েছিল। তৌসির এবার সব ভাবনা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হাঁটু কাঁপছে, তার মাথা ঘুরছে, কিন্তু তবুও দাঁড়ায়। তার দাঁড়াতেই হবে, কারণ পড়ে গেলে আর উঠতে পারবে না। এই ছাতেই হয়তো ভোর হয়ে যাবে। সামনে রাখা গ্লাসের পানি দিয়ে কুলি করে মুখ ধোয়। মদের তেতো স্বাদ মুখ থেকে চাচ্ছে না। কুলি করা শেষে ঘরের দিকে পা বাড়ায়। বর্তমানে তৌসির খুব অসহায়, খুবই অসহায়। তার নিজের গল্পের সবচেয়ে অসহায় প্রাণটাই সে, যে গল্পে নয় নায়কও নয়, খলনায়কও শুধু শুধু একটা পিষে যাওয়া চরিত্র, যাকে কেউ মনে রাখে না, যার জন্য কেউ কাঁদে না, যার নাম কেউ মুখে আনবে না। জীবনে সে শুধু দুঃখই পেয়েছে, ভালোবাসা পেলেও তা পেয়েছে কাটার মতো করে, যেটা ধরতে গেলেই সে কেটে যেত, যেটা বুকে চেপে ধরলেই রক্ত ঝরে যেত। সুখ তার ভাগ্যে লেখা ছিল না, হবেও না, কারণ তৌসির জানে, খুব ভালো করেই জানে, এক নিষ্ঠুর সত্যের মতো সে জানে, তৌসির কখনো সুখী হয় না। ভাগ্যের খাতায় তৌসিরদের জন্য কোনো সুখ লেখা থাকে না। তাদের প্রাপ্তির ঝুলিতে থাকে শুধুই সুখী মানুষের মতো অভিনয় করার একটি সুন্দর সুখী মুখোশ। তৌসিরের নামের পাশে হয়তো নিয়তি কখনো সুখ শব্দটি বসায়নি। তার ভাগ্যে শুধু একটি মুখোশই আছে, যা বাহিরে রঙিন, ভেতরে শূন্য। পৃথিবী যাকে দেখে সুখী বলে ভুল করে, অথচ সে জানে, নিজেই জানে, সুখী থাকা আর সুখী দেখানোর মাঝে কতটা দূরত্ব। ঘরে পা রাখতে তৌসিরের চোখে আটকে যায় বিছানার দিকে। নাছা বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। যন্ত্রণার তার সমস্ত মুখটা কুঁচকে আছে। পায়ের ভেতর থেকে আসা তীব্র ব্যথায় ছটফট সে করছে। আঙুলগুলো বারবার মুঠো হয়ে যাচ্ছে, আবার আলগা হয়ে আসছে। তৌসিরের বুকের ভেতরে এখন একটা প্রলয়ঙ্কারী ঝড় বইছে। হাহাকারে তীর্ণ হয়ে যাচ্ছে তার সমস্ত সত্তা। তবুও সে এক নিমিষেই সবকিছু চেপে রাখে। ঠোঁটের কোনো কষ্টে ফুটিয়ে তোলে একটুখানি স্নান হাসি। এই হাসিটুকু তার শেষ আশ্রয়। ধীর নিঃশব্দে পায়ে এগিয়ে গিয়েছে পথে নাছার পায়ের কাছে। তারপর অতি যত্নে নাছার পা দুটো নিজের কোলে তুলে নেয়। তার পায়ের ক্লান্তি আঙ্গুলে আস্তে আস্তে টিপে দিতে থাকে। আদ্র ভেজা কাওলায় জিজ্ঞেস করে, পায়ে খুব লাগছে রে? নাচা কোনো উত্তর দেয় না। সে নিষ্পলক তাকিয়ে থাকে তৌসিরের ক্লান্ত মলিন মুখের দিকে। কিছুক্ষণ চুপ থেকে নাচা সৌন্য নিষ্পৃহ কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? চোখ দুটো এমন লাল কেন? কেঁদেছিলেন? নাচার কণ্ঠের এই আসমিক নরম সুর তৌসিরের বুকে গিয়ে তীক্ষ্ণ কাটার মতো বেঁধে যায়। যে নাচা কোনোদিন তাকে শুধু ঘৃণায় আগুনে পুড়িয়েছে, সেই নাচার গলায় হঠাৎ এতটুকু কোমলতা তার সহ্যের সীমা ভেঙে দিতে চায়। তাও সে নিজেকে সামনে নেয়। এক কৃত্রিম হাসির আড়ালে নিজের সমস্ত ক্লান্তি লুকিয়ে বলে, কাঁদবো কেন? এমনিতেই চোখ লাল হইয়া আছে। কিন্তু নাছা এত দমে যাওয়ার মেয়ে নয়। তার ধারালো শব্দবান আবারও ছুটে আসে তৌসিরের দিকে। এক চাপা তিক্ততায় সে বলে ওঠে, এখন তো আপনার আনন্দের সময় তৌসির শিকদার। আপনার সন্তান পৃথিবীতে আসছে। আপনার জীবনের সমস্ত অপূর্ণতা পূর্ণতা হতে চাচ্ছে। তাহলে আপনার ভিতরে এই বিশৃঙ্খলা কেন? নাকি শেষ পর্যন্ত আবার অভিশাপে আপনাকে গ্রাস করলো? যদি করে থাকে তবে আলহামদুলিল্লাহ, আর যদি নাও লেগে থাকে তবুও আলহামদুলিল্লাহ। এই নির্মম কথাগুলো তৌসিরের সহ্য সীমা একেবারে ছাড়িয়ে যায়। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। আচমকা নাছার পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের কাছে টেনে নেয়। অপরাধবোধে জর্জরিত হয়ে রুদ্ধশ্বাসে কাঁপা গলায় বলে ওঠে, নাছা, আমি যদি মরে যাই তুই আমার বাচ্চাদের আগলে রাখিস। ওরা আমার অস্তিত্ব বলে ওদের তুই শেষ করে দিস না আবার। অবুঝ বাচ্চাগুলোর তো কোনো দোষ নাই। আমি স্বীকার করছি আমি অপরাধী। তোর নিষ্পাপ চাচাকে সন্দেহ করে আমি খুন করেছি, পাপ করেছি। কিন্তু আমার এই অনাগত সন্তানদের তো কোনো অপরাধ নাই। আমি মইরা গেলে ওদের বাঁচিয়ে রাখবি তো? বল না, রাখবি? আর যদি মেরেই ফেলিস, তবে ওদের আমার কবরের পাশে শুইয়ে দিস। এর বাইরে তোরকে আর কিছু বলার মুখ নেই আমার, নাছা। কথাগুলো বলতে বলতে তৌসির নাচার পা দুটো আঁকড়ে ধরে মাথা নিচু করে ফেলে। তার শক্তপোক্ত কাঁধ দুটো নিঃশব্দ কান্নায় ফোপাতে থাকে। এই অস্ত্র তৌসির শিকদারের নামের নিষ্ঠুর দয়া মায়াহীন পাষাণ হৃদয় মানুষটার নয়। এ এক অসহায় পিতার বুক ফাটা আর্তনাদ। এই সেই পিতার হাহাকার, যে পিতা জানে তার রক্তে গড়া ছোট্ট ছোট্ট মুখগুলো হয়তো সে কোনোদিন দেখতেই পারবে না। যে পিতা জানে বাবার ডাকটা শোনার আগেই হয়তো নিভে যাবে তার জীবন প্রদীপ। যে পিতা জানে তার সন্তানরা একদিন বড় হবে, কিন্তু তার কোলে চড়ে নয়, তার আঙ্গুল ধরে হাঁটতে শিখে নয়, বরং কবরের পাশে দাঁড়িয়ে। এই সেই বাবার কান্না, যে কান্না কোনোদিন তার ছেলে মেয়েদের কপালে চুমু এঁকে দিতে পারবে না, প্রথম স্কুলের দিনে হাত ধরে পৌঁছে দিতে পারবে না, মা বলে মেয়েকে কোলে নিতে পারবে না, বাবা বলে ছেলেকে কাঁধিয়ে তুলতে পারবে না। এই সেই বাবার বুক ফাটা কান্না, যার সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা মৃত্যুর ঠান্ডা হাতের নিচে চাপা পড়তে চলেছে। তৌসিরের সেই অচেনা রূপ দেখে নাছার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। নাছার গলার কাছে গিয়ে একটা প্রায় দলা বাকিয়ে ওঠে। তাও সে নিচে কাঁপা অবাধ্য কণ্ঠস্বরকে কোনো মতে শক্ত করে বলে ওঠে, আপনি মারা যাবেন মানে? তামাশা করছেন আমার সাথে? এ কেমন নিষ্ঠুর তামাশা তৌসির শিকদার? আমার গর্ভে এই তিনটে সন্তান,
ছবি দিয়ে আপনি এখন মৃত্যুর কথা বলছেন? এত বড় অন্যায় কিভাবে করতে পারেন আপনি? মরার এত শখ যদি থাকতো আগে মরলেন না কেন? তাহলে তো এই অভাগী নাছা এদের অনেক আগে শেষ করে দিত। এখন মাঝপথে এসে আমাকে এভাবে একা ফেলে নিচে দুনিয়া ছেড়ে চলে যেতে চাইছেন, বাহানা মারাচ্ছেন। শুনুন তৌসির শিকদার, ভালো করে শুনুন। এসব অজুহাত দিয়ে আপনি পার পাবেন না, কিছুতেই পাবেন না। আপনি এখন আর শুধু তৌসির শিকদার নন, আপনি এখন এই 3 সন্তানের বাবা, আমার বৈধ স্বামী। আপনি চলে গেলে আমি এই অনাগত সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াবো? কার কাছে গিয়ে মাথা কুঁচবো? কে আমাকে আশ্রয় দেবে? কে এদের বাবা ডাকার অধিকার দেবে? এতটুকু বলে নাছা থামে। বুকের ভেতরটা হাঁপারের মতো ওঠানামা করছে। তারপর সে নিজের ফুলা পেটের দিকে কাঁপা কাঁপা হাতে ইশারা করে বলে, এই পেটের সন্তানগুলোর জন্য হলেও আপনাকে বাঁচতে হবে তৌসিল। ওরা এখনো পৃথিবীর আলো দেখেনি, ওদের বাবার মুখটাও দেখেনি, অথচ আপনি বাবা হওয়ার আগেই বাবাহীন করে দিতে চাইছেন ওদের। আর কত নিষ্ঠুর হবেন শুনে? বসে তো হয়ে গেছেন মানুষ রূপে, বাবা রূপে অন্তত বাহানা বানিয়ে পালানোর ধান্দা করিয়েন না। তৌসির একটা দীর্ঘশ্বাসে তপ্ত মোড়া দীর্ঘশ্বাস ফেলে। সেই দীর্ঘশ্বাসে মিশে আছে গোটা জীবনে জমে থাকা সমস্ত আক্ষেপ, সমস্ত অনুতাপ, সমস্ত না পাওয়ার বেদনা। ধীরে ধীরে সে মাথা তুলে তাকায় নাছার রাগী আর যন্ত্রণাকাতর চোখের দিকে। অসীম আকুলতায় তৌসির ধীরে ধীরে ঝুঁকে আসে নাছার দিকে। অপর মমতায় কাঁপা কাঁপা হাত দুটো সে আলতো করে জড়িয়ে ধরে নাছার পেটটায়, ঠিক তেমন করে যেমন করে মানুষ চয়ে কাচের তৈরি কোনো অমূল্য সম্পদকে, যা একটু জোরে চলে ভেঙে যাবে। তারপর সে কোনাকুনি হয়ে শুয়ে পড়ে বিছানায়, এমন সতর্কতার সাথে যাতে তার শরীরের বিন্দুমাত্র ভারও নাচার উপরে গিয়ে না পড়ে। আর তারপর তারপর এক উন্মাদের মতো, এক পাগল প্রায় পিতার মতো সে বারবার চুমু খেতে তাকে নাছার পেটে। প্রতিটি চুমুতে সে ঢেলে দিচ্ছে তার জীবনে সঞ্চিত সমস্ত স্নেহ, সমস্ত আদর, সমস্ত কৃতিত্ব। এই চুমুগুলোতেই তার পিতৃস্নেহর সাক্ষ্য, এই স্পর্শগুলোতেই হবে তার সন্তানদের প্রতি তার একমাত্র উত্তরাধিকার। তৌসির দু চোখ পেয়ে অবিরাম অশান্ত অশ্রুধারা ঝরে পড়তে থাকে ফোটায় ফোটায়, যা ভিজিয়ে দিতে থাকে নাছার পেটের চারিপাশে নরম ত্বক। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, পুরুষের চোখে জল নাকি মানায় না, পুরুষ নাকি পাথরের মতো শক্ত, লোহার মতো অটল। কিন্তু সেই কঠিন পুরুষ যখন পিতার হয়ে ওঠে, যখন তার বুকের ভেতরে জন্ম নেয় এক নতুন প্রাণীর প্রতি অসীম মমতা, তখন সেই পাথরও মোমের মতো গলে যায়, সেই লোহাও জলের মতো তরল হয়ে যায়। এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায় সমস্ত পৌরুষের অহংকার, সমস্ত কঠোরতার মুখোশ। তৌসির শিকদারের মতো নিষ্ঠুর, হিংস্র, ভয়ঙ্কর মানুষও আজ নিঃশব্দে ভেঙে পড়েছে, এক অসহায় পিতার রূপ ধারণ করে। তার একমাত্র যন্ত্রণা, একমাত্র দুঃসাহস বেদনা। সে তার সন্তানদের বেশি দিন বুকে আগলে রাখতে পারবে না। সে হয়তো দেখে যেতে পারবে না তার রক্তে করা ছোট্ট হাতগুলো, ছোট্ট পায়ের প্রথম পদক্ষেপে, প্রথম হাসি, প্রথম কান্না। সে শুনে যেতে পারবে না তার কানে সবচেয়ে মধুর সেই বাবা ডাকটা। আর এই অসহ্য সত্যটাই আজ তৌসির শিকদারের নামের দুর্ধর্ষ পুরুষটাকে এক নিঃস্ব, রিক্ত, ভেঙে পড়া পিতার রূপান্তরিত করেছে। তৌসির কাছে নিজের নিকটে নিবিড় হয়ে আসা মৃত্যু নিয়ে, আর নাছা মনে মনে কাছে তাদের একটি সুন্দর সংসার হয়েও না হওয়ার যন্ত্রণায়।